আমি যদি আপনাকে কিছু রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট অপশানের কথা জিজ্ঞাসা করি তাহলে আপনি সম্ভবত বলবেন ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের বিভিন্ন স্কিম, এলআইসির বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যান, তারপর গোল্ড, পিপিএফ ইত্যাদি ইত্যাদি। এইবার আপনাকে যদি আমি কিছু রিস্কি ইনভেস্টমেন্ট অপশানের কথা বলি তাহলে অবশ্যই আপনি বলবেন স্টক, মিউচুয়াল ফান্ড, ইটিএফ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইবার যদি আপনাকে আমি বলি আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা আসলে উল্টো। অর্থাৎ যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে যে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট অপশানগুলোর কথা বলছেন সেগুলোই আসলে রিস্কি, তাহলে নিশ্চয়ই আপনি আশ্চর্য হবেন। আমার এই ভিডিওতে আমি আপনাকে যুক্তি এবং তথ্য দিয়ে দেখাবো যে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট অপশানগুলো আসলে বেশি রিস্কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাকে জানান আপনি আমার সঙ্গে সহমত কিনা। তো প্রথমেই আমাদের মনে যে প্রশ্নটা আসবে যে রিস্ক ব্যাপারটা কি। দেখুন, রিস্ক মানে হলো লুজিং দ্য ভ্যালু, অর্থাৎ আপনার ভ্যালু কমে যাওয়া, অর ইনকারিং দ্য লস, অথবা লস করা। দেখুন, কেউ তো লস করতে চায় না। একটা লং টার্ম ইনভেস্টমেন্টের উদ্দেশ্যটা কি? আপনি কেন ইনভেস্ট করছেন? আপনি ইনভেস্ট করছেন এই কারণের জন্য যে আপনার যে স্ট্যান্ডার্ড অফ লিভিংস যেটা বর্তমানে আছে সেটা মেনটেন করতে হবে, যদি বর্তমানে এটা ভালো থাকে, অথবা এটাকে ইমপ্রুভ করতে হবে। আপনি যদি মনে করেন যে বর্তমানে আপনার যে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা আছে এর থেকে আরও ভালো হতে পারে, তো সেই কারণের জন্য আপনি ইনভেস্ট করছেন। এইবার এই স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কিভাবে মেনটেন করে রাখা যাবে, অথবা কিভাবে এটাকে আরও উন্নত করা যাবে? দেখুন, এটাকে করতে গেলে কিন্তু আপনার যে মানি আছে সেই মানির যে বাইং পাওয়ার সেটাকে ইনট্যাক্ট রাখতে হবে, অথবা এই বাইং পাওয়ারটা আপনাকে বাড়াতে হবে। তো এবার আপনি বলবেন যে এই বাইং পাওয়ার আবার কোত্থেকে এসে গেল? দেখুন, মানির বাইং পাওয়ারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্যারামিটার্স। আপনি একটু ভেবে দেখুন, আজ থেকে 10-15 বছর আগে যখন আপনি বাজারে যেতেন তখন যদি আপনি 100 টাকা নিয়ে বাজারে যেতেন, আপনি যে জিনিস কিনতে পারতেন এখন কি 100 টাকা দিয়ে সেই জিনিস কিনতে পারছেন? এখন সেই একই জিনিস কিনতে গেলে হয়তো পকেটে আপনাকে 500 টাকা নিয়ে যেতে হবে। অর্থাৎ একটা জিনিস তো পরিষ্কার যে টাকা, তার যে বাইং পাওয়ারটা সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছে। আর এই বাইং পাওয়ার যে হারিয়ে ফেলছে এর পিছনে যে প্রধান কারণটা আছে সেটা একটা অদৃশ্য দৈত্য, সেটা হলো ইনফ্লেশন। এই ইনফ্লেশনটা কতটা ভয়ানক সেটাকে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আজ আপনার কাছে 100 টাকা আছে। এবার এই 100 টাকা যদি আপনি কোথাও ইনভেস্ট না করেন, অর্থাৎ আপনার কাছে যদি রেখে দেন, তাহলে ওই 100 টাকা আজ থেকে 30 বছর পরে বর্তমান সময়ে 13 টাকার ভ্যালুতে গিয়ে দাঁড়াবে। সুতরাং বুঝতে পারছেন যে ইনফ্লেশন কতটা ভয়ানক। তো আমাদের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের মূল যে অবজেক্টিভ সেটা হবে যে এই যে ইনফ্লেশন আছে সেই ইনফ্লেশনটাকে কমব্যাট করা, অর্থাৎ আমার রিটার্নটা যেন ইনফ্লেশনের বরাবর হয় বা তার থেকে বেশি হয়, তবেই না আপনার লাইফস্টাইলটাকে আপনি মেনটেন করতে পারবেন বা তার থেকে আরও ভালো লাইফস্টাইল আপনি পেতে পারবেন। এইবার আমি যদি এই যে রিস্ক ফ্রি যে ইনভেস্টমেন্ট অপশানগুলো আছে তাদের যে রিটার্নটা দেখি, ইনফ্লেশনের যে রেট আছে সেটা দেখি, এবং ইকুইটি অর্থাৎ সেন্সেক্সের যে রিটার্নটা দেখি, তাহলে কিন্তু আপনার কাছে সমস্ত জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি 4 দশকের ডেটা, গত 40 বছরের ডেটা। 1981 সাল থেকে নিয়ে 2020 সাল পর্যন্ত এই 4 দশকে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এইখানেতে অ্যানুয়ালাইজ যে ইনফ্লেশনের রেট সেটা হচ্ছে 6.52%। এরপর আমি যদি ফিক্সড ডিপোজিটের রিটার্নটা দেখি সেটা হচ্ছে 8.62%। গোল্ডের যে রিটার্ন সেটা দেখুন, সেটা হচ্ছে 8.48%। পিপিএফের যে রিটার্ন সেটা হচ্ছে 9.41%। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, পিপিএফের রিটার্নটা বেশি দেখানোর কারণ যে প্রথমের দিকে পিপিএফের রেট কিন্তু ভালো ছিল, আস্তে আস্তে কিন্তু পিপিএফের রেট ডাউন হতে শুরু করেছে। 12% থেকে নিয়ে বর্তমানে 7% এসে দাঁড়িয়ে গেছে। তো পিপিএফের অ্যাভারেজ রিটার্ন যদি আমি দেখি সেটা হচ্ছে 9.41%, আর সেন্সেক্সের যে রিটার্ন সেটা হচ্ছে 13.71%। সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন যে ইনফ্লেশনের থেকে আমার এই ফিক্সড ডিপোজিট, গোল্ড বা অন্যান্য যে ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে এদের রিটার্ন একদমই কাছাকাছি আছে বা বরাবর আছে। তো সেই কাছাকাছি থাকলে কিন্তু হবে না। আমার ইনভেস্টমেন্টের যে মেন অবজেক্টিভ সেটা তো আমার লাইফস্টাইলটাকে আরও ভালো করতে হবে, তার জন্য আমাকে কিন্তু ইনফ্লেশনের থেকে আরও বেশি বেশি রিটার্ন চাই। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু আমি সেন্সেক্সে যদি ইনভেস্ট করি তবে কিন্তু এই ভালো রিটার্নটা পাবো। যখনই আমরা ইকুইটি বা ইকুইটি রিলেটেড বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপশানের কথা বলি, যেমন মিউচুয়াল ফান্ড, ইটিএফ, তখনই একটা কথা বারবার আমরা বলি যে এটা খুব রিস্কি। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিস্কি আর ভোলাটাইল এই দুটো কিন্তু খুব আলাদা কথা। অনেক সময়তেই দেখা যায় যে আমরা এই দুটো কথাকে একসাথে মিলিয়ে ফেলি এবং সেই জন্যই আমরা অযথা ভয় পাই। দেখুন, রিস্কি মানে কি? রিস্কি মানে হলো যে আপনার যে ক্যাপিটাল
তার পার্মানেন্ট ইরোশন। অর্থাৎ আপনার কাছে আজ 100 টাকা আছে, কাল যদি এই টাকার ভ্যালু গিয়ে দাঁড়ায় 80 টাকা এবং এই ভ্যালুটা যদি 80 টাকাতেই থেকে যায় সারা জীবনের জন্য, তখন আমি এটাকে বলবো যে পার্মানেন্ট ইরোশন হলো, এবং তখন এটাকে আমি বলবো রিস্কি। আর আরেকটা ব্যাপার আছে, সেটাকে বলে ভোলাটিলিটি। ভোলাটিলিটি মানে কি? ভোলাটিলিটি মানে হলো যে চেঞ্জ ইন ভ্যালু অফ ক্যাপিটাল। অর্থাৎ আপনার যে ক্যাপিটালটা আছে তার ভ্যালুটা চেঞ্জ হয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। মেবি কালকে আমি একটা জিনিস কিনলাম যার দাম ছিল 100 টাকা, আজকে তার দাম হয়ে গেছে 80 টাকা। তো এখানে কি হলো, এটা ভোলাটাইল। 80 টাকা আজকে হলো, বাট আই এম নট সেইং কি যে এইটা 80 টাকাই থেকে যাবে। হতেই পারে যে এটা 80 টাকা আবার বেড়ে গিয়ে 100 টাকা হতে পারে, 150 টাকা হতে পারে। তাহলে এটা কি হলো, এটা হলো ভোলাটিলিটি। আর একটা জিনিস কিন্তু দেখা যায় যে ইকুইটির ক্ষেত্রে এই ভোলাটিলিটিটা কিন্তু শর্ট টার্মের, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য, স্বল্পক্ষণের জন্য এটা ভোলাটাইল আছে ঠিকই, কিন্তু যখন আপনি লঙ্গার টার্মে যাবেন, যখন আপনি বেশি সময়ের জন্য থাকবেন, তখন কিন্তু ধীরে ধীরে দেখা যাবে যে এই ভোলাটিলিটিটা কমে গেছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার গেনই দেখাবে। আপনাকে আমি সেন্সেক্সের রিটার্নের যে গ্র্যাফটা সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন এই গ্র্যাফটা 1991 থেকে নিয়ে একদম 2023 সাল পর্যন্ত পুরো গ্র্যাফটা আপনাকে শো করেছি। এই গ্রাফটা স্টাডি করলে আপনি দেখতে পাবেন যে 2001 সালের আগে 1998 সাল নাগাদ সেন্সেক্সের ভ্যালু কিন্তু বেশি ছিল। তারপরে 2001 সাল পরে 2003-4 সাল নাগাদ দেখুন ওইখানে কিন্তু আপনার ভ্যালুটা কমে গেছে। যেখানে যেখানে ভ্যালুটা বেশি আছে সেখানে সেখানে আমি নীল দাগ দিয়ে রেখেছি, আর যেখানে যেখানে ভ্যালুটা কমে গিয়েছিল সেটাকে আমি লাল দাগ দিয়ে রেখেছি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে প্রথম যে নীল দাগটা ছিল সেটা হাই ছিল, তারপর লো হয়েছে, কিন্তু লো হয়ে কিন্তু সেটা থেমে নেই, মানে এমন না যে সেখানে লো থেমে গেছে বা তার থেকে আরও বেশি লো হয়েছে। তারপরে দেখতে পাবেন আপনি আবার হাই হয়ে গেছে। তারপরে যখন এই 2006-7 নাগাদ হাই হয়ে যাবার পর তারপর দেখুন আবার লাল হয়েছে, আবার নিচে নেমেছে। যখন এই নিচে নেমে গেছে কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট না, এমন নয় কি যে লাল দাগটা নিচে থেমে রয়ে গেছে। তারপরে আবার যখন সময় পেরিয়েছে আবার দেখবেন উঠে গেছে এবং সেটা নীল দাগ দিয়ে ডিনোট করছে। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে 2001 সাল থেকে এবং 2022 সালটা পর্যন্ত যদি দেখি, তাহলে এই যে রেঞ্জ সেটা প্রায় 62,000 পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু এই যে 62,000 পর্যন্ত যে পৌঁছে যাওয়া, এই যে রাইডটা কি লিনিয়ার আছে? অর্থাৎ এমন কি যে এই সময়ের মধ্যে একদম বাড়তেই থেকেছে? এইটা কিন্তু না। ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে সবসময় আপনার রিটার্নটা বাড়ছেই, কিন্তু এটা খুব মিনিমাল বাড়ছে, অর্থাৎ 5%, 6% ধরে বাড়ছে, কিন্তু রেগুলার বাড়ছে, কিন্তু সেই বাড়াটা কিছু মূল্য নেই। আমার যেটা দরকার আমাকে একটু বেশি বাড়াতে হবে। হতে পারে তার মাঝখানে এমন হতে পারে যে একটু কমবে, কিন্তু সেটা বড় ইম্পর্টেন্ট কথা নয়। আমাকে দেখতে হবে যে আমার এই যে টেনিয়রটার মধ্যে, এই টেনিয়রটার মধ্যে আমার শুরু আর আমার শেষ, এই দুটো সময়ের মধ্যে আমার কতটা বাড়লো সেটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ডেটা আপনাকে দেখাই, এটা হচ্ছে নিফটি 50-র অ্যানুয়ালাইজ রিটার্ন 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত তাদের যে অ্যানুয়ালাইজ রিটার্ন আছে সেটা দেখাচ্ছে। এক্ষেত্রে কিন্তু ওই যে নিফটি 50 আন্ডারে যে স্টকগুলো আছে তার যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল সেই ডিভিডেন্ডটা কিন্তু এর মধ্যে কনসিডার করিনি, তার ডিভিডেন্ড বাদ দিয়ে যে রিটার্নটা সেটা আপনাকে আমি দেখাচ্ছি। এবার যদি আপনি দেখেন যে 2000 সালের পরে 2001 সালেতে নিফটি 50 কিন্তু -26% ডাউন ছিল, অর্থাৎ এটা ডাউন হয়ে গেছে। ঠিক তেমনিভাবে 2003 সালে গিয়ে দেখবেন আপনি একটা ডাউন আছে, -14% লাল আছে। আবার 2009 সালে গিয়ে দেখুন আবার -35% আছে। 2012 সালে গিয়ে -9% আছে। আবার ঠিক তেমনিভাবে 2020 সালে থেকেও -26% আছে। সুতরাং এই যে 2000 থেকে 2020 সাল এর মধ্যে এরকম 6বার এরকম কেস হয়েছে যে আপনার যে ভ্যালু সেটা কিন্তু আগের থেকে অনেকটা ডাউন হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে তো 35% মানে 1/3 হয়ে গেছে। কিন্তু তাতে ক্ষতি কিছু হয়েছে? যদি আপনি লং টার্মে ইনভেস্ট করেন 2000 থেকে 2020 সাল পর্যন্ত, তাহলে দেখুন যে 1535 রেঞ্জের সেন্সেক্স সেটা দাঁড়িয়ে গেছে 14,961-তে। আমি যদি এটা অ্যানুয়ালাইজ রিটার্ন ধরি সেটা হচ্ছে প্রায় 11%-এর কাছাকাছি, যেটা আপনাকে আগেই বলেছি যে এই যে রিটার্নটা, এই রিটার্নটাতে কিন্তু ডিভিডেন্ডগুলো মাইনাস করা আছে, তার ডিভিডেন্ডগুলো ধরা হয়নি। ডিভিডেন্ডগুলো যদি ধরি সেটা প্রায় 13.5 থেকে 14%-এর কাছাকাছি এসে যাচ্ছে। সুতরাং এইটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে মাঝখানে কতটা কমলো বাড়লো আমি এদিকে চিন্তাই করবো না, কারণ আমার তো টেনিওর ফিক্স আছে, আমি 20 বছরের জন্য ইনভেস্ট করছি। মাঝখানে কোথাও যদি কমে যায় কোনো ব্যাপার না, আমি কিন্তু একদম টাইট হয়ে বসে থাকবো। আর আরেকটা ব্যাপার, এই যে ভোলাটিলিটিটা যদি আপনাকে খুব চিন্তা দেয় সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যেতে পারেন। অর্থাৎ আপনি কি করলেন, প্রতি মাসে মাসে অল্প অল্প করে কিনলেন। তাহলে কি হবে, যখন দাম বাড়লো তখন আপনি কিছু কিনলেন, যখন দাম কমছে তখন আপনি কিনলেন, তো সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ আউট হয়ে গেল। অর্থাৎ যখন দাম কমে গেল সেই সময় আপনার
দুঃখ থাকবে না, কারণ আপনি ভাববেন যে দাম কমে গেছে, ভালো হয়েছে, এই সময় তো আমার তো এসআইপি চলছে, এই সময় আমি বেশি বেশি ইউনিট পেয়ে যাব। তো আপনার যে দুঃখটা সেটা থাকবে না। আর ইনভেস্টরদের ক্ষেত্রে আর একটা খুব পিকিউলিয়ার বিহেভিয়ার দেখেছি, এটাকে আমি বলবো একটা সুইসাইডিয়াল বিহেভিয়ার, অর্থাৎ আত্মঘাতী সিদ্ধান্ত। সেটা কি? সেটা হলো যে তারা যখন লং টার্মে ইনভেস্ট করে তখন তারা সেফ ইনভেস্টমেন্ট অপশানে যায়, যেমন ধরুন পিপিএফ, গোল্ড, এইসব। আর যখন তারা শর্ট টার্মে ইনভেস্ট করে তখন তারা ইকুইটিতে ইনভেস্ট করে। তারা মনে করে যে শর্ট টার্মেতে কিছু কামিয়ে নেব, কিন্তু আলটিমেটলি হওয়া উচিত ঠিক উল্টোটা। যখন আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করবেন তখন সেক্ষেত্রে আপনার কিন্তু সেফ ইনভেস্টমেন্টের অপশানে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু কোনো ভোলাটিলিটির অপশান চলবে না। সেক্ষেত্রে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন, পোস্ট অফিসের বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপশানে যেতে পারেন, যেখানে আপনার টাইম ফ্রেমটা কম, 2 থেকে 5 বছর বা এই সময়ের জন্য, সেক্ষেত্রে আপনি ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে যান। আর যখন আপনার টাইম ফ্রেমটা বেশি, লং টার্মে আপনি ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে আপনার হাতে সময় বেশি আছে, মার্কেটের ভোলাটিলিটি থাকলেও সেটা আস্তে আস্তে কিন্তু সাবডিউ হয়ে যাবে। যত সময় যাবে ভোলাটিলিটিটা কমতে থাকবে, আপনাকে ভালো রিটার্ন দেবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনভেস্টমেন্ট অপশানেতে ইনভেস্ট করতে হবে। তো আমার মতে আমি তো এটাই প্রেফার করব যে আমি যখন লং টার্মের জন্য ইনভেস্ট করব তখন আমি এমন জায়গায় ইনভেস্ট করব না যেখানে আমি শিওর যে প্রতি বছর বছর আমার ক্যাপিটাল ইরোশন হতে থাকবে, কারণ ইনফ্লেশন আমার যে ইনভেস্টমেন্টটা সেটা ধীরে ধীরে খেয়ে নেবে এবং আস্তে আস্তে আমি অ্যাকচুয়ালি গরিব হতে থাকবো। এই জায়গা তো আমি কখনোই প্রেফার করব না, বরং আমি ঠিক উল্টোটা প্রেফার করব, অর্থাৎ লং টার্মের জন্য আমি এমন জায়গায় ইনভেস্ট করব যেখানেতে আমার একটা ভালো গ্রোথ পোটেনশিয়াল থাকবে। হ্যাঁ, ভোলাটিলিটি থাকতে পারে, বাট আই ডোন্ট কেয়ার, কারণ আমার কাছে প্রচুর সময় আছে, 20 বছরের সময় আছে। সেই 20 বছর সময় নিয়ে আমি অল্প অল্প করে এখানে ইনভেস্ট করব এবং কম্পাউন্ডিংকে তার কাজ করার সুযোগটা দেবো, এবং আমি দেখতে পারবো যে আস্তে আস্তে আমার এই অল্প পরিমাণে ইনভেস্টমেন্টটাই একটা বড় ইনভেস্টমেন্টে পরিণত হয়েছে। এবার আপনি যদি লং টার্মে ইনভেস্ট করতে চান তার জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট অপশান হতে পারে মিউচুয়াল ফান্ড। তো আপনি যদি জানতে চান যে বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটা, তাহলে আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর যদি আপনি ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে চান তো সেক্ষেত্রে পিপিএফ একটা ভালো ইনভেস্টমেন্ট অপশান হতে পারে। যদি আপনি পিপিএফ সম্বন্ধে জানতে চান তাহলে আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।